শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে কুলতলি নাবালিকা ধর্ষণ এবং খুনে বারুইপুর কোর্ট মোস্তাকিম সর্দারকে যে ফাঁসির সাজা দিয়েছিল সেটা কিন্তু এই কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার করে দিয়েছে, এবং যে 50,000 টাকা ফাইন করেছিল সেটাও বর্তমানে স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্টে। আবার এই কুলতলি নাবালিকা ধর্ষণ এবং খুনে মোস্তাকিম সর্দারের বিচার কিন্তু এই কলকাতা হাইকোর্ট করবে। এবারে কলকাতা হাইকোর্ট কিন্তু স্টে অর্ডার করে দিয়েছে এবং নিম্ন আদালতের সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন মোস্তাকিম সর্দারের আইনজীবী হাবিবুর রহমান সাহেব। আজকে মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মুস্তাকিম সর্দারের ম্যাটারটা আজ উঠেছিল ফর অ্যাডমিশন অফ অ্যাপিল। আমি অ্যাপালেন্টের হয়ে দাঁড়িয়েছিলাম। তো মাননীয় বিচারপতি ম্যাটারটা শোনার পর অ্যাডমিট করে নিলেন এবং সমস্ত ফাইন টাইন যা ছিল স্টে করে দিল, কল্ড ফর লোয়ার কোর্ট রেকর্ড। তারপরে পেপার বুক হবে, বিচার হবে। না 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 না, বারুইপুর যে সেশন জাজ যেটা দিয়েছিলেন আর কি, স্পেশাল জাজ পক্সো অ্যাক্ট, যে ডেথ সেন্টেন্স, মার্ডার, রেপ এবং পক্সো কেসে যে ডেথ সেন্টেন্স দিয়েছিল সেই কেসটাকে আজকে মহামান্য হাইকোর্ট অ্যাডমিট করে নিলেন এবং লোয়ার কোর্টের যে রেকর্ড আছে সব কলফর করলো। এখানে পুনর্বিচার হবে। বারুইপুর 62 দিনের মধ্যে ফাঁসির সাজা দিয়েছিলেন। তো আপনি যখন এই কেসের মূল আসামি পক্ষের মূল আইনজীবী, তো আপনার কি মনে হয় যে বারুইপুর যে আদালতের যে রায় দিয়েছিল সেই রায়ের মধ্যে কোনো? দেখুন, 62 দিন নয়, কেসটা স্টার্ট হয়েছিল আপনার 5 তারিখে, 5/10 এফআইআর হয়। তারপরে চার্জশিট দেয় 30/10, চার্জ ফ্রেম হয় 4 নভেম্বর 2024-এ। অর্থাৎ 4 নভেম্বর থেকে বিচারটা শুরু হয় আর বিচারটা শেষ হয়, জাজমেন্ট দেয় 5 তারিখে, 5/12, 6/12 সেন্টেন্স দেয়। অর্থাৎ টোটাল 31 ডেজের মধ্যে বিচার প্রক্রিয়াটা শেষ হয়েছে, 31 দিনের মধ্যে। তার মধ্যে আপনার 36টা সাক্ষীকে ওরা এক্সামিন করেছে প্রসিকিউশনের তরফ থেকে। তো হারিড জাস্টিস, ডিনাইড জাস্টিস একটা কথা আছে, আইনের একটা ব্যাপার। এত তাড়াতাড়ি 36টা আসামিকে এক্সামিন করলো। তারপরে এই কেসের যে মূল আসামি, একমাত্রই আসামি মুস্তাকিম সর্দার, তাকে এক্সামিন করলো, তারপরে জাজমেন্ট দিল 31 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে। এটা একটা হয়তো মানে অন্যভাবে দেখাচ্ছে যে খুব তাড়াতাড়ি বিচার পেলো, কিন্তু হারিড জাস্টিস, ডিনাইড জাস্টিস এইভাবে করে বিচার প্রক্রিয়া হয় না। এখানে অনেক ল্যাকুইনা আছে। ডিএনএ টেস্টে কোনো স্বচ্ছ কোনো প্রমাণ আসেনি। তারপরে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ব্যাপার আছে। সর্বোপরি ছেলেটার আমি স্কুল সার্টিফিকেট দেখলাম, তার বয়সটা হচ্ছে আপনার 17 বছর 6 মাস, সে জুভেনাইল। অথচ তার বার্থ সার্টিফিকেট সেই সময় সিজ করা হয়েছিল, একটা কথাও জাজমেন্টে বলেনি। একটা জুভেনাইলকে মেজর আসামি দেখিয়ে তার বিচার করে তাকে তড়িঘড়ি তাকে ফাঁসির সাজা শুনিয়ে দিল। এটা একটা অত্যন্ত মানে মেনে নেওয়া যায় না। আমি আপিল করেছি, সে তার প্রমাণ হোক। আপনি বলছেন যে তার 17 বছর বয়স, 17 বছর বলছেন? হ্যাঁ, 17 বছর। বারুইপুর কোর্ট যে রায় দিয়েছিল, বারুইপুর কোর্ট এটা কি দেখেননি বা আপনি কি বলছেন? বারুইপুর কোর্ট কি, মুস্তাকিম সর্দারের যখন বারুইপুর কোর্টে ম্যাটারটা হচ্ছিল, তাকে ডিফেন্ড করবার জন্য কোনো তার চয়েসেবল কোনো লয়ারই এনগেজ করা হয়নি। যে আইনজীবী মুস্তাকিম সর্দারের হয়ে ওখানে লড়েছিলেন, তো ওনাকে ডিস্ট্রিক্ট লিগাল এড অথরিটি থেকে অ্যাপয়েন্টেড। একে সুযোগই দেওয়া হয়নি ঠিক মতো যে তার অ্যাডভোকেটস অফ হিজ ওন চয়েস কেসটাকে অ্যাপয়েন্ট করিয়ে কেসটাকে ডিফেন্ড করবার জন্য। তো যাই হোক, আমি সেটা বলছি না। এখন এই অতি দ্রুত যে বিচার প্রক্রিয়া, এর অনেক কিছু ল্যাকুইনা আছে, অনেক ল্যাকুইনা আছে। পোস্টমর্টমের ভুল আছে, অন্যান্য আপনার যে স্যাম্পল কালেকশন হয়েছিল সেখানে ভুল আছে, ফরেন্সিকের যে ব্যাপারগুলো আছে, যেটা মেডিকেল সায়েন্স পুরোপুরি, সেটা অনেক ভুলের মধ্যে রয়েছে। আপনি বলছেন যে চাইল্ড মানে বাচ্চা, তাহলে তাকে চাইল্ড হবে পাঠানো। ইয়েস, এখানে ইউএনওর যে মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে ডিক্লারেশন অন হিউম্যান রাইটস, সেখানে বলা আছে যে প্যারামাউন্ট ইন্টারেস্ট অফ চাইল্ড ইজ টু বি গিভেন ফার্স্ট। তো সে একটা অপরাধীর সঙ্গে অভিযুক্ত, ঠিক আছে, তার বিচার হবে। আমি বলছি না যে তাকে পুরোপুরি করো, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার কনসিডারিং হিজ জুভেনালিটি, তার বয়স, মাইনরিটি, দ্যাট ইজ টু বি কনসিডার্ড। ওটা কোনো সময় কোনো প্রশ্ন রেজই হয়নি ওখানে।
তাহলে আপনি কি আপিল করবেন যে তাকে চাইল্ড অলরেডি আপিল করে দিয়েছি। আই টেকেন দ্য পয়েন্ট অফ জুভেনালিটি বিফোর দি অনারেবল কোর্ট। এখনই মাননীয় বিচারপতি সর্বকিছু দেখে ম্যাটারটাকে অ্যাডমিট করে নিলেন। লোয়ার কোর্টের রেকর্ড কলফর করা হলো, আমিও আমার পেপার সাবমিট করব, তারপরে ফাইন যা ছিল সেটাকে স্টে করে দিল, পুনর্বিচার হবে। এই মুহূর্তে আর ফাঁসি, হ্যাঁ আপিল হিয়ারিং এর যেটা নিয়ম, সেই নিয়মটা হবে। দেখছেন আরজি করের যে কাণ্ডটি ঘটেছিল, সেই কাণ্ড ঘটার পরে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, বিদেশেও এর জন্য প্রতিবাদ হয়েছে, প্রোটেস্ট হয়েছে বলে। তো সেই কেসে ফাঁসির সাজা দেওয়া হলো না, আমি কারাবাস তাকে দেওয়া হলো। কিন্তু জয়নগরের মামলা মাত্র 31 দিন, আপনি বলছেন 31 দিনের মধ্যে তাকে ফাঁসির সাজা দেওয়া হলো, এটাকে আপনি কেমন বলছেন? দেখুন, অপরাধ যদি প্রমাণিত হয়, যদি ফাঁসি দেওয়ার জন্য কতগুলো প্যারামিটার্স, কতগুলো জাজ সাহেবদের অবজারভেশন, কোথায় রিয়ার অফ দ্য রিয়ারেস্ট কেস, তো সেখানে সেটা জজ সাহেবের ব্যাপারে এটা দেখতে হবে, মানে পারিপার্শ্বিক বিষয়গুলো, সার্কামস্ট্যান্সগুলো কি, ডাইরেক্ট এভিডেন্স রয়েছে। আর আরজি করের ব্যাপারটাও, সেটাও একটা অত্যন্ত স্পর্শকাতর একটা ম্যাটার। আমরাও উই অলসো ডিমান্ডেড ফর জাস্টিস, এখানেও আমরা করেছি। কিন্তু যখন আইনের প্রশ্ন যখন চলে আসছে, যখন আইনের বিচার যেখানে হচ্ছে, সেখানে তো আইনকে ফলো করেই হবে। তো এক্ষেত্রে আরজি করের যে পানিশমেন্টের ব্যাপারটা, সেটা আমি এই মুহূর্তে মন্তব্য করব না, কোর্টের বিচার্য বিষয়। কিন্তু আমার আসামির যে মুস্তাকিম সর্দারের উপরে যে পানিশমেন্টটা দেওয়া হয়েছে, ডেথ সেন্টেন্স, এটা হতে পারে না। আপনি বলছেন যে মুস্তাকিম একদম নাবালক, এটা প্রমাণ আপনি পেয়েছেন? হ্যাঁ, ওর স্কুল সার্টিফিকেট ওর মা বাবা দিয়েছে আমাকে, সেখানে দেখেছি 17 বছর 6 মাস বয়স। তাহলে একটা নাবালক চাইল্ড, যে বাচ্চা, তাকে বারাসত কোর্ট, তারা তো বিচার ব্যবস্থায়, তারা বিচারের মধ্যে দিয়ে থাকে, তারা কিভাবে ফাঁসি দিল? ব্যাপারটা তো ওই তো 31 জনের ব্যাপার। উনি ইন্টারেস্ট নিয়েছেন যে তাড়াতাড়ি করে দেখাবো, একটা নজিরবিহীন সৃষ্টি করব একটা মানুষকে। এবং ওনার যে জাজমেন্ট উনি দিয়েছেন, সেই জাজমেন্টে দেখছি উনি আরজি করে ম্যাটারটাকে টেনে এনেছে, যে বর্তমান যে সিনারিও, মানুষের মধ্যে একটা ক্ষোভের একটা বিস্ফোরণ চলছে, একটা আবেগ তাড়িত হয়ে আমি মনে করব যে উনি জাজমেন্টটা ঠিক উনি দেননি। উনি আবেগ তাড়িত হয়ে এবং আইনটাকে খুব একটা ফলো না করে এই বিচার প্রক্রিয়াটা হয়েছে। এটা আমি তার জন্যই তো চ্যালেঞ্জ হয়েছে। আজকে কি কোর্টে, হাইকোর্টে শুধু ওই কুলতলির মামলাটা শুধু কি এক্সট্রা অর্ডার করে দিয়েছেন? জজ সাহেব আরো কিছু বলেছে যে কিছু? হ্যাঁ, আরজি করের মামলাটা 1 নম্বর 2 নম্বর ছিল, আমারটা 3 নম্বরে ছিল। আরজি করের মামলাটাকে রিজার্ভ রেখেছে, ওনাটা অ্যাডমিট এখনো হয়নি, আর আমার কেসটাকে অ্যাডমিট করে দিলেন। এইটা আবার কবে উঠবে, কবে কোর্টে? এবার কোর্টে অর্ডার দিয়েছে, লোয়ার কোর্ট রেকর্ড আসবে, পেপার বুক তৈরি হবে, পুরো পেপার বুকের কপি আমাদেরকে দেবে, যা যা এক্সিবিট করেছে, যা যা ডকুমেন্টস আছে, কি বেসিসে লোয়ার কোর্ট তার শাস্তি দিল, সেই কপিগুলো আমাদেরকে সাপ্লাই করবে। তারপরে দুপক্ষের আর্গুমেন্ট হবে। তো আপাতত মানে ফাঁসি হচ্ছে না, আপাতত ফাঁসি হচ্ছে না। আপনি যে ওই লোয়ার কোর্টের যে রায়ের যে কাগজগুলো, সেগুলো আপনি সমস্ত কিছু দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে থেকে মনে হয়েছে যে এই ছেলেটাকে ফাঁসি রায় থেকে বেঁচে যেতে পারে? না, সেটা তো এর বিষয়ে আমি তো আশাবাদী। হ্যাঁ, অ্যাজ এন আইনজীবী অবশ্যই সেটা বলবো।